2 বছর দায়িত্ব পালন করে যেতে পারে অন্তর্বর্তী সরকার, প্রধান উপদেষ্টাকে পরামর্শ সম্পাদকদের, সাংবাদিকদের মামলায় সতর্ক হওয়ার অনুরোধ। মানহানির 5 মামলা থেকে খালেদা জিয়ার অব্যাহতি, সবগুলোই ছিল হয়রানিমূলক, আইনজীবীর অভিযোগ। আশুলিয়ায় কাজে যোগ দিলেন শ্রমিকরা, ভাঙচুরে বহিরাগতরা দায়ী, অভিযোগ উপদেষ্টার। 2-3 দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিকের আশা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের যৌক্তিক সময় ন্যূনতম 2 বছর হতে পারে বলে মত সম্পাদকদের। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মতবিনিময়ে তাদের কাছে এই মেয়াদ কতদিন হতে পারে জানতে চাইলে সম্পাদকরা একথা বলেন। তবে সংস্কারের কার্যপরিধি অনুযায়ী এই মেয়াদ ঠিক করার ইঙ্গিত দেওয়া হয়। জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠায় গণমাধ্যমকে সোচ্চারভাবে সরকারের ভুল ত্রুটি তুলে ধরে স্বাধীনভাবে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। রকুনুজ্জামানের রিপোর্ট। সকল অংশীজনের সাথে মতবিনিময় করে বর্তমান সরকারের কার্যপরিধি তথা সংস্কারের রূপরেখা ঠিক করার অংশ হিসেবে মঙ্গলবার সম্পাদকদের সাথে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কর্মসূচি, মেয়াদ, সংবিধান সংশোধন বা পুনর্লিখন, গণমাধ্যমের স্বাধীনতা সহ নানা বিষয় আলোচনা হয়। উঠে আসে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার বিষয়ও। আমিরাতে 57 বাংলাদেশি শাস্তি মওকুফের ক্ষেত্রে প্রধান উপদেষ্টার ভূমিকার প্রশংসা করেন সাংবাদিকরা। প্রফেসর ইউনূস এবং তার সরকারের যে কর্মকাণ্ড, আমরা এটাকে সম্পূর্ণভাবে আমাদের একাত্মতা ঘোষণা করছি। আমরা চাই যে একটা নতুন দিগন্ত বাংলাদেশে উন্মোচিত হোক। তো সেখানে আমি একজন সম্পাদক হিসেবে আমি যে প্রশ্নটা উত্থাপন করেছি সেটা হচ্ছে সাংবাদিকদের নিশ্চয়তা এবং সাংবাদিকদের ব্যাপারে যে এরকম যত্রতত্র খুনের মামলা হচ্ছে এটা যেন বন্ধ হয় এবং এই ব্যাপারে সরকার যেন সুস্পষ্ট একটা অবস্থান নেন। সাংবাদিকদের যদি কোনো রকম দোষ থাকে, তারা যদি দুর্নীতির কারণে থাকে, তাদের সঙ্গে আলাদা মামলা হবে, কিন্তু এইভাবে যেন না হয়। আমরা এই সরকারের কাছ থেকে কতগুলো গুরুত্বপূর্ণ সংস্কার আমরা আশা করছি। সেই সংস্কারের মধ্যে সংবিধান পরিবর্তন, তারপরে আমরা বলেছি লোকাল গভর্নমেন্টকে স্ট্রেংথেন করা, তারপরে আমরা বিভিন্ন যে স্বায়ত্তশাসিত সংস্থাগুলো আছে, অ্যান্টি কারাপশন কমিশন, হিউম্যান রাইটস কমিশন, ইলেকশন কমিশন, এবং উনি আমাদেরকে বলেছেন যে উনি সম্পূর্ণরূপে স্বাধীন সাংবাদিকতা বিশ্বাস করেন এবং আমাদের কাছে ওনার বিশেষ আবেদন হচ্ছে যে আমরা যেন সোচ্চারভাবে এই সরকারের ভুল ত্রুটি হলে আমরা যেন নির্দ্বিধায় সেটা কাগজে ছাপি। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সম্পাদকদের সাথে প্রধান উপদেষ্টার মতবিনিময়ের ব্যাপারে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। উনি বাংলাদেশের যারা টপ এডিটর সবাইকে জিজ্ঞেস করেছেন, আপনারাই বলেন যৌক্তিক সময়টা কতটুকু বা কি কি কাজ করতে হবে, বেসিক মিনিমাম কাজটা কতটুকু। সবাই বলেছেন যে মিনিমাম 2 বছর বা 2 বছর একটু কম যাতে এই গভর্নমেন্টের মেয়াদ হয়। বাট বেশিরভাগই এই যৌক্তিক সময় নিয়েও বলতে চান না। তারা বলেছেন যে যে এজেন্ডাটা বা যেই কাজটা ওনারা করবেন সেই কাজটাই আসলে ডিটারমাইন করবে ওনারা কতদিন থাকবেন। গণমাধ্যমের কণ্ঠরোধে বিভিন্ন কালো আইন বাতিলের ব্যাপারে সম্পাদকদের আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। আমরা চাই একটা ভাইব্রেন্ট মিডিয়া, ভাইব্রেন্ট মিডিয়ার জন্য যতটুকু করা প্রয়োজন সেটা সবগুলোই করা হবে। এবং মিডিয়া ফ্রিডম ফুললি, আপনারা দেখেছেন তো পুরো 1 মাসের মতো এই ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় এসছে। মিডিয়ার বিষয়ে, মিডিয়া ফ্রিডমের বিষয়ে পুরো সবাই ঐক্যমত যে এটা নন নেগোশিয়েবল। গণমাধ্যমকে কার্যকর ও প্রাণবন্ত করতে সরকার কাজ শুরু করেছে বলেও সাংবাদিকদের জানান প্রধান উপদেষ্টা। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। মানহানির অভিযোগে দায়ের করা 5 মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকালে সিএমএম আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন। এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এবি সিদ্দিকীর করা মুক্তিযোদ্ধাদের কটূক্তি, ভুল জন্মদিন সহ মানহানির 5 মামলায় খালাস আবেদন করেছিলেন খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। বিচারক 5 মামলা থেকে খালেদা জিয়াকে খালাস দেন। বিএনপির আইনজীবীদের অভিযোগ, 4 বছর আগে বাদী মৃত্যুবরণ করলেও এতদিন হয়রানি করতে মিথ্যা এসব মামলা ঝুলিয়ে রাখা হয়েছিল। আওয়ামী লীগ সরকার যখন বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতা জবরদখল করেছে তখন রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে মিথ্যা মামলায় তাকে সাজা দিয়েছিল। শুধু তাই না,
কিছু ভুইফোড় লোক যাদের কোনো নাম সর্বস্ব, নাম পরিচয়হীন, তারা ওই সরকারের মদদে ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর এক মামলা করেছে। 5 আগস্টের আগ পর্যন্ত এই মামলায় যত আমরা ডাক চিৎকার করেছি, আদালতে নিবেদন করেছি, আদালত শুধু তারিখের পর তারিখ দিয়ে যেতেন, কারণ সরকারের পৃষ্ঠপোষকতায় এই সকল মামলা ছিল। বিডিআর হত্যাকাণ্ডের বিচার চাওয়া চাকরিচ্যুত সেনা কর্মকর্তাদের চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছে বিএনপি। সকালে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ। মেজর হাফিজ বলেন, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। বলেন, সরকার এই হত্যাকাণ্ডের তদন্ত নতুন করে করার উদ্যোগ নিয়েছে, যাকে স্বাগত জানিয়েছে বিএনপি। হাফিজউদ্দিন আহমদ অভিযোগ করেন, 2009 সালে তৎকালীন সরকার প্রধান ও সরকারি দলের যোগ সাজশে বিডিআর হত্যাকাণ্ড হয়েছিল। হত্যাকাণ্ডের পর কয়েকটি কমিশন করলেও সেগুলোর কোনো কার্যক্রম দেখা যায়নি বলেও মন্তব্য করেন তিনি। সংবাদ সম্মেলনে জানানো হয়, সেনাবাহিনীর মনোবল ধ্বংস করতে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। শেখ হাসিনা অফিসারদের নিয়ে বৈঠক করলে সেখানে হত্যাকাণ্ডের বিচার দাবি করা 50-60 জন অফিসারকে চাকরি ছাড়তে বাধ্য করা হয়। তাদেরকে সেনাবাহিনীতে পুনর্বহালের দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। সুপরিকল্পিতভাবে ফ্যাসিস্ট হাসিনার মদদে এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল বলে জনমনে বিশ্বাস রয়েছে। এই হত্যাকাণ্ডে তৎকালীন শেখ হাসিনা ছাড়াও সেনাপ্রধান মইনুল আহমদ, শেখ ফজলে নূর তাপস, নূর আলম চৌধুরী লিটন, শেখ সেলিম, শেখ হেলাল, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, হাসানুল্লাহ ইনু, সাহারা খাতুন সহ আরও অনেক আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয়বর্গ জড়িত ছিলেন বলে জনমনের ধারণা রয়েছে। জেনারেল জাহাঙ্গীর নিজে যে তদন্ত কমিটির প্রধান ছিলেন, যেটি প্রকাশ করা যায়নি, তিনি এটি পূর্ণাঙ্গ রূপে আবার প্রকাশ করবেন। তো আমরা আশা করব বর্তমান সরকার নির্মোহভাবে, নিরপেক্ষভাবে এই ঘটনার তদন্ত করবেন এবং পুনর্বিচারের কাজ দ্রুত শুরু করবেন। কাল থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি মাদকের গডফাদারদের ধরতেও অভিযান চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুর্গাপূজা যেন নির্বিঘ্নে হয়, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকবে বলেও জানান তিনি। সচিবালয়ের সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। আগামীকাল রাত 12টা থেকে আমাদের যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে হাতিয়ার কালেকশনের জন্য। আমি এই ব্যাপারেও আপনাদেরও সহযোগিতা চাচ্ছি, যেন আমরা অবৈধ অস্ত্রগুলি কালেক্ট করতে পারি। তারপরে আমাদের সাথে আলোচনা হয়েছে যে মাদক আমাদের একটা বড় ধরনের সমস্যা। এই মাদকটা আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি। এই মাদক নিয়ন্ত্রণটা আমাদের জন্য খুবই জরুরি। এই জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছি, যেন এটা নিয়ন্ত্রণের ভিতরে চলে আসে এবং মাদকের গডফাদারদের যেন আমরা আইনের আওতায় আনতে পারি। শ্রমিক নয়, শিল্প কারখানায় হামলা ভাঙচুরের সঙ্গে জড়িত বহিরাগত ও দুষ্কৃতকারীরা চিহ্নিত। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আগামী 2-3 দিনের মধ্যে শিল্প কারখানার পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। গত কয়েকদিন ধরে হামলা ভাঙচুরে অস্থির শিল্পাঞ্চল সাভার, আশুলিয়া, গাজীপুর। বাধ্য হয়ে অনেক মালিক কারখানা বন্ধ করে দেন। এ অবস্থায় সোমবার যৌথ বাহিনী মোতায়েনের পর পরিস্থিতির উন্নতি হতে শুরু করে। মঙ্গলবার শ্রমিকদের অনেকেই কাজে যোগ দিয়েছেন। সচিবালয়ের শ্রম কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, মালিক ও শ্রমিকদের সাথে আলোচনা হয়েছে, পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হয়ে আসবে। চিহ্নিত করা গেছে যে কারা এই সমস্যাটাকে উস্কে দিচ্ছে এবং বহিরাগত কারা আসছে। সেই জায়গা থেকে শ্রমিকরাও যথেষ্ট সতর্ক অবস্থানে আছেন। সেই জায়গা থেকে আমরা আশা করি যে আগামী 2-1 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। শ্রম উপদেষ্টা হুঁশিয়ারি দেন, শিল্প কারখানায় হামলা ও ভাঙচুরে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পোশাক শিল্পের বাজার দখলে উস্কানির অভিযোগও করেন তিনি। শ্রমিকদের যেই ন্যায্য দাবি দেওয়া আছে সেগুলোর বিষয়ে আমরা আলোচনা করছি শ্রমিক নেতৃবৃন্দের সাথে। যারা ষড়যন্ত্র করছে এবং দুষ্কৃতিকারী যারা আছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। ঝুট ব্যবসা দখলের জন্য সেখানে কিছু আনরেস্ট তৈরি করা হচ্ছে এবং এখানে কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করছেন। আমরা সে ব্যাপারটি সমাধানের জন্য সরকার কঠোর ব্যবস্থা নেবে।
2023 সালে শ্রমিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং শ্রমিকদের বেতন পরিশোধে মালিকদের সফট লোন দেওয়ার বিষয়টি বিবেচনা করছে সরকার। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। আলোচিত ও সমালোচিত শিল্প গ্রুপ এস আলমের চট্টগ্রামের 2টি প্রতিষ্ঠানের কাছে সরকারের পাওনা জরিমানা সহ 7,000 কোটি টাকার বেশি। এনবিআর-এর ভ্যাট শাখার একটি অডিট প্রতিবেদনে প্রতিষ্ঠান দুইটির গুরুতর আর্থিক অনিয়মের তথ্য উঠে এসেছে। আরও 18টি প্রতিষ্ঠানের অনিয়মের তদন্ত শুরু করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। চট্টগ্রাম থেকে শাহেদা পিয়ার রিপোর্ট। 2019 থেকে 2022 পর্যন্ত অর্থ বছরে এস আলম গ্রুপের 2টি প্রতিষ্ঠান এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেড এবং এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেডের ভ্যাট রিটার্নে কম ক্রয় বিক্রয় দেখানো সহ বিভিন্ন উপায়ে করা গুরুতর আর্থিক অনিয়ম পেয়েছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনের চট্টগ্রাম অফিস। দীর্ঘ তদন্ত শেষে তারা জানায় প্রতিষ্ঠান দুটি ভ্যাট ফাঁকি দিয়েছে 3,538 কোটি টাকা। জরিমানা করা হয়েছে আরও 3,531 কোটি টাকা। চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের ফিল্ড অফিস থেকে অডিট করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন শিল্প গ্রুপ এস আলমের 2 প্রতিষ্ঠানের ভ্যাট ফাঁকির বিষয়টি। পরে অভিযোগের সত্যতা পায় 5 সদস্যের তদন্ত কমিটিও। এস আলম সুপার এডিবল অয়েল, সেটাতে আমরা ট্যাক্স ফাঁকি পেয়েছি হচ্ছে 1621 কোটি টাকা। এর এগেনস্টে আমরা ফাইন করেছি 1620 কোটি টাকা। আর আরেকটা প্রতিষ্ঠান যেটা, সেটা হচ্ছে এস আলম ভেজিটেবল অয়েল, এটাতে আমরা ফাঁকি পেয়েছি 1917 কোটি টাকা, যেটার এগেনস্টে আমরা জরিমানা করেছি 1911 কোটি টাকা। তো সব মিলে প্রায় 3,600 কোটি টাকার মতো মানে ওদের ট্যাক্স ফাঁকি হয়েছে। জড়িতদের আইনের আওতায় এনে সুশাসন প্রতিষ্ঠার দাবি সচেতনদের। যারা ভ্যাট ফাঁকি দিয়েছে, একটা নির্দিষ্ট কোম্পানির নাম বলেছেন, অবশ্যই তাদেরকে তদন্তের মাধ্যমে এনে, আইনের মাধ্যমে এনে তারা কী পরিমাণ ফাঁকি দিয়েছে এবং ওইটা আদায় করার জন্য গভর্নমেন্টকে আইনত পদক্ষেপটা নেওয়া উচিত। যদিও কোনো ধরনের অনিয়মে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে এস আলমের 2 কোম্পানি। শিল্প গ্রুপটির আরও 18টি প্রতিষ্ঠানের ভ্যাট ফাঁকির তদন্ত করছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। এর জন্য 20 সদস্যের একটি নিরীক্ষা দলও গঠন করা হয়েছে। শাহিদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টার নির্দেশে চট্টগ্রামের আকবর শাহ লেক সিটি শাপলা আবাসিক এলাকায় পাহাড় কাটার বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানের প্রথম দিনে দুপুরে পাহাড় কাটার বিরুদ্ধে জনগণকে সচেতন করতে মাইকিং করা হয়। বন ও পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর ফাহমিদা খাতুনের নেতৃত্বে এই অভিযানের তত্ত্বাবধান করেন চট্টগ্রাম পরিবেশ ও বন বিভাগ এবং পুলিশ ও জেলা প্রশাসন। পাহাড় দখল করে গড়ে তোলা বিভিন্ন স্থাপনা উঠিয়ে ফেলার জন্য 7 দিনের সময় বেঁধে দেন তারা। এ সময় পাহাড় কেটে চাষাবাদ করার দায়ে 2 ব্যক্তিকে 15,000 টাকা জরিমানা করা হয়। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 17তম কারামুক্তি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা ও দোয়া মাহফিল হয়েছে। নগরীর নতুন বাজার দলীয় কার্যালয়ে আলাদাভাবে এ কর্মসূচির আয়োজন করে জেলা ও মহানগর যুবদল এবং ছাত্রদল। যুবদলের মতবিনিময় সভা হয়েছে রাজশাহীতে। এতে প্রধান অতিথি ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলে দলের কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন নেতারা। দীর্ঘ 6 বছর পর নিজ এলাকা বরিশালে গেলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য, বরিশাল জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, উজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক এস শরফুদ্দিন আহমেদ সান্টু। আওয়ামী লীগ নেতাকর্মী ও হিন্দুদের বাড়ি ঘরে হামলা বা চাঁদাবাজি করলে কাউকে ক্ষমা করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নে মসজিদের ইমাম সহ গ্রামবাসীর বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সালথা আটঘর আঞ্চলিক সড়কের মধ্যপাড়ায় এ কর্মসূচি হয়। ময়মনসিংহে কৃষি বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীকে মত প্রকাশে বাধা ও লাঞ্ছিত করার প্রতিবাদে এবং বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে এতে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বাকৃবি শাখার সাবেক সভাপতি ও বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক রিফা সাজিদা। তরুণ প্রজন্মের সম্ভাবনাকে কাজে লাগিয়ে সামাজিক ও অর্থনৈতিক সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্দেশ্যে সমন্বয় সভা হয়েছে সাতক্ষীরায়। সদর উপজেলা পরিষদ হলরুমে এর আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন।
চিকিৎসা সুরক্ষা আইন প্রণয়ন করে চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত, স্বাস্থ্য পুলিশ স্থাপন এবং ঢাকা মেডিকেলের 2 চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদ ও দুর্বৃত্তদের গ্রেফতারের দাবিতে কর্মবিরতি অবস্থান কর্মসূচি পালন করেন রংপুর মেডিকেলের চিকিৎসকরা। এসএসসি 95 ব্যাচ ঢাকা জোন সমগ্র বাংলাদেশের পক্ষ থেকে বন্যা দুর্গত বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গ্রুপের অ্যাডমিন প্যানেলের সদস্য মোহাম্মদ রিপন মাহমুদ, মোহাম্মদ মিরাজ হোসেন, জহিরুল ইসলাম লিখন সহ অনেক বন্ধুরা প্রত্যন্ত অঞ্চল ঘুরে ঘুরে দুর্গতদের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দেন। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। 2 বছর দায়িত্ব পালন করে যেতে পারে অন্তর্বর্তী সরকার, প্রধান উপদেষ্টাকে পরামর্শ সম্পাদকদের, সাংবাদিকদের মামলায় সতর্ক হওয়ার অনুরোধ। মানহানির 5 মামলা থেকে খালেদা জিয়ার অব্যাহতি, সবগুলোই ছিল হয়রানিমূলক, আইনজীবীর অভিযোগ। আশুলিয়ায় কাজে যোগ দিলেন শ্রমিকরা, ভাঙচুরে বহিরাগতরা দায়ী, অভিযোগ উপদেষ্টার। 2-3 দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিকের আশা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।